দর্শক স্বাগত জানাচ্ছি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, ভারতের নির্বাচন কিংবা বাংলাদেশের অভ্যন্তরীণ কূটনৈতিক অভ্যন্তরীণ নানান বিষয় নিয়ে কূটনৈতিক সম্পর্ক কতটা এগোতে পারছে বাংলাদেশ, রোহিঙ্গা সংকট, মিয়ানমারের যে যুদ্ধ পরিস্থিতি তার কারণে বাংলাদেশে তার প্রভাব কিছুটা ছুঁয়ে যাচ্ছে, এসব নানান বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব এ কে আব্দুল মোমেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার, শুরুতে একটু স্যার দেশের ভিতরে অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই, যেহেতু আপনি একজন সংসদ সদস্য, আইন প্রণেতা, সাবেক মন্ত্রী, এই মুহূর্তে সংসদের স্থায়ী কমিটির সদস্য। স্যার, কেমন চলছে দেশ একটু শুরুতে জানতে চাই আপনার কাছে। আমি বিভিন্ন আপনার পত্রপত্রিকাতেই পাই যে বিভিন্ন রকম সমস্যা আছে, আর আমরা যেটা মাঠে ময়দানে যেটা দেখি, একটি হচ্ছে যে জিনিসপত্রের দাম অনেক বেশি, আপনার কয়েক গুণ বেড়েছে। অন্যান্য দেশেও কোভিডের কারণে কিংবা যুদ্ধের কারণে বেড়েছিল, কিংবা আমেরিকায় বেড়েছিল, ইউরোপে বেড়েছিল, কিন্তু তারা সেইগুলো ম্যানেজ করে ফেলেছে। শ্রীলঙ্কার মতো দেশ, তাদের মুদ্রাস্ফীতি 70% উঠে এখন 3.5%। কিন্তু আমাদের দেশে গত 2 বছর ধরেই এই ব্যাপারে আমরা বিভিন্ন উদ্যোগ নিলেও খুব সফল কাম হই নাই। জিনিসপত্রের দাম হু হু করে বেড়েই চলছে। সাধারণ জনগণের, আমরা জনগণের লোক, খুব কষ্ট হচ্ছে। এই বছরে ঈদে যত লোক সাহায্যের জন্য এসেছে আমি আগে অত দেখিনি। আমাদের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী আমাদের দেশে বেকারের পরিমাণ হলো 3.4%। আমরা যারা অর্থনীতির ছাত্র, আমরা জানি যে 4%-এর নিচে বেকার হলে পরে এটাকে বলে ফুল এমপ্লয়মেন্ট, কোনো বেকার নাই। আমার অফিসে, আমার এলাকায় যদি 10 জন লোক আমার সাথে সাক্ষাৎ করে, 6 জনই চাকরির জন্য তদবির করে। আমি বলছি দেশে কোনো আনএমপ্লয়মেন্ট নাই, আর আমার কাছে 10 জনের মধ্যে 6 জন চাকরির জন্য আসে। এটা কি, হোয়াট ইট ইন্ডিকেটস? ইট ইন্ডিকেটস যে আমরা যে তথ্য সংগ্রহ করছি সেখানে যথেষ্ট গ্যাপ আছে। সরকার নানান ধরনের কাজ করছে, নানান ধরনের প্রজেক্ট নিচ্ছে, নানান ধরনের নীতি প্রণয়ন করছে, এগুলো কি তাহলে স্যার খুব একটা কাজে আসছে না? নীতি প্রণয়ন করছেন তো সরকারি কর্মচারীরাই করেন, আর বাকিরা তো ডিটো করেন, হ্যাঁ করেন। আসলে এই নীতির ক্ষেত্রে, নীতি এবং নীতির ইমপ্লিকেশন, বাস্তবায়নটা খুব দুর্বল। নীতি অনেক ক্ষেত্রে ভালো, কিন্তু বাস্তবায়নটা খুবই দুর্বল। এবং বাস্তবায়ন করেন আমাদের সরকারি কর্মচারীরা। তারা যেভাবে বাস্তবায়ন করেন, তারা স্থানীয় জনপ্রতিনিধিদের কোনোদিন জিজ্ঞাসা করেন না। আমরা যারা এমপি টেমপি, আমরা কিছু জানি না। আমার এলাকায় এই কিছুদিন আগে বড় রকমের একটা পলঙ্কেরি ঝড় হয়। বিশেষ করে তারা লোকাল লোক বলছে যে 75 বছরের মধ্যে অত বড় এই শিলাবৃষ্টি দেখেন। এক একটা আপনার ক্রিকেট বলের মতো বড়। অধিকাংশ বাড়িঘর, 85% বাড়িঘরের যাদের টিউনগুলো ফুড়ো হয়ে গেছে। আমি সেই জন্য মাননীয় এই কৃষি মন্ত্রীকে, ডিজাস্টার মন্ত্রীকে, দুর্যোগ ব্যবস্থা মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে রিকোয়েস্ট করলাম যে আমার এলাকায়, তখন আমি তথ্য পুরোটা পাইনি, যে আমার এলাকায় 1000 বান আমি ডেউটিন চাই। উনি আমাকে বরাদ্দ করেছেন 200 বান 1000-এর মধ্যে। আমার লোকাল লোকজন আমাকে 19,000 বান চাইছে। হ্যাঁ, কিন্তু উনি বরাদ্দ করেছেন 200টাও কোথায় যে ব্যবহৃত হচ্ছে আমি ঠিক জানি না। আমি মাত্র এর থেকে 63 বান পেয়েছি, বাকি যে কোথায় গেছে আল্লাহই জানে। কারণ এর কারণটা হচ্ছে আমাদের এই বাস্তবায়নটা করেন সরকারি কর্মচারীরা, তাদের কাছে জিনিসটা যায়। তারা আমাদের কোথায় দিলেন না দিলেন কিছুই বলেন না। এই জন্য আমি বলি যে এইসব ব্যাপারে একটা সম্মিলিত উদ্যোগ, সমন্বয়ের দরকার, এবং এইটার খুব অভাব। এবং এইটার অভাব বলেই আমাদের দেশে প্রতিটি প্রজেক্ট দীর্ঘায়িত হয়। জনপ্রতিনিধি এবং ব্যুরোক্র্যাট, এই দুটোর মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে খুব বেশি রকমের। কারণ স্থানীয় জনপ্রতিনিধি, এই যে মাননীয় প্রধানমন্ত্রী 50
লক্ষ পরিবারকে বিনা পয়সায় খাওয়ার দেন। 1 কোটি লোককে টিসিবি কি দিয়েছেন, কার্ড দিয়েছেন সস্তায় কেনার জন্য। আমরা যারা জনপ্রতিনিধি, আমরা এগুলো কাকে দিচ্ছেন কিছুই জানি না। আমার দলের লোকও কিচ্ছুই জানে না। এইটা ওখানকার লোকাল সরকারি কর্মচারীরা ঠিক বলেন যে আমাদের সাথে নাকি আলাপ করে, কিন্তু সে খবর আমরা এখনো জানি না। আমি এইটা বাণিজ্য প্রতিমন্ত্রীকে আপনারা যদি জানতে চান তখনও কি তারা জানায় না, কিংবা তখনও কি তারা আপনাদেরকে খুব একটা জানায় না। তারা লাস্টে মাঝে মধ্যে আপনাকে বলবে যে এইখানে গিয়ে আপনি কিছু চাল ডিস্ট্রিবিউট করেন, তা আপনি একটা অনুষ্ঠানে গিয়ে চাল ডিস্ট্রিবিউট, কিন্তু ওখানে যে এদের লিস্টটা হলো কিভাবে হলো, আমাকে বাণিজ্য প্রতিমন্ত্রী ইজ এ ভেরি স্মার্ট ম্যান, উনি আমাকে বলছেন যে এই যে টিসিবির প্রোডাক্ট কার থ্রুতে দেওয়া হয়, আপনাদের আমরা রিকোয়েস্ট করব যে আপনারা বলবেন যে কারা কারা, তাহলে আমরা তখন বুঝতে পারবো এবং মালগুলো ঠিক মতো যাচ্ছে কিনা। কিন্তু সেটা এখনো কার্যকরী হয় নাই। এই যে আমরা দেখছি দ্রব্যমূল্য অনেক বেশি, সবসময় বলা হচ্ছে যে যুদ্ধ পরিস্থিতির কারণে, বৈশ্বিক পরিস্থিতির কারণে সাপ্লাই চেন ইন্টারাপশন হচ্ছে কিংবা ডিসরাপশন হচ্ছে, সেই কারণে হচ্ছে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। স্যার, আপনার কাছে কি মনে হচ্ছে মধ্যপ্রাচ্য যে পরিস্থিতি, আমি একটু আন্তর্জাতিক দিকে, 2 ধরনের, একাধিক, একটা হচ্ছে আমরা তো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমরা অধিকাংশ জিনিস বিদেশ থেকে আমদানি করি। তো বিদেশে জিনিসপত্রের দাম বেড়ে গেলে, বিশেষ করে আমাদের এনার্জির দাম বেড়ে গেলে এটার ইম্প্যাক্ট হয়। আর আরেকটি হচ্ছে আমাদের এই সরবরাহ কতটুকু হয় এর সঠিক তথ্য, বাহবা পাওয়ার জন্যে বেশি বড়াই করে বলে যে আমার অত হয়েছে, কিন্তু আসলে কত হয় আমি জানি না। এইটার একটা সিরিয়াস ক্যালকুলেশন দরকার। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে যেমন 29টা এগ্রিকালচারাল প্রোডাক্ট না দ্রব্যমূল্য নির্ধারণ করে দিলেন, একেবারে ক্ষুধার খামোখা। দিস উইল ডিটারমিন, মার্কেট মেকানিজম উইল ডিটারমিন। এই দ্রব্যমূল্য ওখানে ডিটারমিন কি করে দিয়ে লাভ হবে না, হয়েও নাই, কারণ বাস্তবায়ন করতে পারবেন না। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমাদের দেশের যে কূটনীতির যে জায়গাটি আমরা কতটা সফলভাবে করতে পারি? আমি তো বলি আমরা খুব সফল, আমাদের মতো দেশ, এবং সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিই, কারণ উনি ইজ এ নির্ভীক লেডি, ভেরি স্ট্রং এন্ড ডিটারমিনেড। কি করেন না, ফ্লেক্সিবিলিটি, এইসব দেখেন। আমরা বঙ্গবন্ধু আমাদের একটি ফরেন পলিসি দিয়েছেন, অ্যান্ড ইটস এন এক্সিলেন্ট ফরেন পলিসি। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিটি নেই। আর মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা দিয়েছেন, বলছেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা। এই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখায় আমাদের অর্জন অনেক। ভারতের সাথে সুসম্পর্ক রাখায় আমাদের এখন সোনালী অধ্যায়। আমরা বড় বড় সমস্যা, আপনার বর্ডারের সমস্যা, মেরিটাইম বাউন্ডারির সমস্যা, পানির সমস্যা মোটামুটিভাবে আমরা ম্যানেজ করেছি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী একটা বলেন, ওদের সাথে আমি সুসম্পর্ক রাখবো, ওদের কি ঝগড়াঝাটি এটা তাদের হেডেক, ওখানে আমি মুরলি করার কোনো আমার ইচ্ছা না, আমার ক্ষমতাও নাই, অ্যান্ড আই লাইক ইট। তার ফলে তারা জানে তাদের সমস্যা তারা ম্যানেজ করবে, আমাদের সাথে কোনো সমস্যা যাতে না হয় সেইটা আমরা, অ্যান্ড উই ডিড ভেরি ওয়েল। আমি আর বড় বড় দেশ যেগুলো, সেইগুলোর মধ্যে দেউলিয়াত্ব আছে, দে হ্যাভ সার্টেন টার্গেট। ইরান ইসরায়েল ইস্যুটা খুব বেশি আলোচনায় আছে স্যার, আপনার কাছে কি মনে হয় একজন কূটনীতিবিদ হিসেবে? মিডল ইস্ট সম্পর্কে আমি কোনো বক্তব্য দিতে চাই না, কারণ এর বড় এটা খুব ডিফিকাল্ট। প্রথমত হচ্ছে মিডল ইস্টের যেহেতু এটা সম্পদময় এলাকা, এই দুনিয়ার গ্যাস, তৈল সব, আমাদের গ্যাসের আসতেছেন, আমির আসতেছেন সোমবারে কাতার, তো এর জন্যে পশ্চিমা দেশের সবসময় এখানে আকর্ষণ আছে, এবং এইখানে অনিশ্চয়তা সৃষ্টির জন্য বিভিন্ন রকম প্রক্সি ওয়ার তারা চালিয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। এই মিডল ইস্টে যদি বৃহত্তর পরিবেশে যুদ্ধটা এগিয়ে নিয়ে যাওয়া হয়, এমনি একটি যুদ্ধের কারণে পৃথিবীর হিমশিম পাচ্ছে, পৃথিবীর আরেকটি যুদ্ধ আপনার কি করতে পারবে না, অ্যাবজর্ব করতে পারবে না। ইট উইল ক্রিয়েট রিয়েল হ্যাভক থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। ইউএসের মতো একটা শক্তিশালী দেশ, তার গ্রহণযোগ্যতা দিনে দিনে পৃথিবীর কমে যাচ্ছে, কারণ এই গাজা এবং এই গাজার অত্যাচার নির্যাতন দেখে তারা যেগুলো দিয়ে আমাদের অনেক সময় প্রেশার করতেন, হ্যাঁ,
আমাদের অনেক ধরনের মানবাধিকারের কথা বলতেন, আইনের কথা বলতেন, রুজবেল্ট সিস্টেমের কথা ওখানে সবগুলো দেখে বলেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপিয়ান ইউনিয়ন চোখ অন্ধ হয়ে আছে, তাতে তাদের গ্রহণযোগ্যতা এবং আগামীতে তাদের মাতব্বরী মোড়লের ভূমিকা অনেকটা দুর্বল হয়ে যাবে। তবে আমি খুব দুশ্চিন্তায় আছি, কারণ আমাদের দেশের জন্যে বড় লোকরা মারামারি করে, আমার ওরা হাতছু দিলে আমার জ্বর উঠে। যদি মিডল ইস্টে আবার তারা একটা যুদ্ধ করেন, সাপ্লাই চেঞ্জে গন্ডগোল হবে, জিনিসপত্রের দাম বাড়বে, এনার্জির দাম বাড়বে, তখন আমরা হিমশিম খাবো। সেই অবস্থাতে কী বলে উত্তরণ? আমি তাই মনে করি যে আমাদের কয়েকটা পলিসি প্যাকেজ নিতে হবে। এটা আমি আগেও এটা বলেছি। এটি হচ্ছে, একটি হলো এই যে কাতার বলেন, এই যে সৌদি আরব বলেন, ওরা অনেক ধনী, ওদের অনেক সম্পদ। ওখানে যদি আরব সাগরে কিংবা এগুলোতে যদি সাপ্লাই চেইন ধ্বংস হয়, তখন তাদের সাপ্লাইটা বিঘ্নিত হবে। তাদেরও বলতে হবে, দেখো বাবা, তোমরা আমাদের দেশে রিফাইনারি করো, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি করো আমার দেশে, আমার এখানে মোটামুটি সার্টেন আমাদের নিশ্চয়তা আছে এই সাপ্লাই চেইন বন্ধ হওয়ার সম্ভাবনা কম। কোনো না কোনোভাবে তাদেরকে বাংলাদেশে আসার জন্য আনার একটা চেষ্টা। এদিকে আসলে পরে তোমার স্মুথ সাপ্লাই চেইনটা থাকবে, এইটা একটা পলিসি হয়তো। আর আরেকটি হচ্ছে তোমার অনেক টাকা টুকা, তোমরা সেই টাকা ইউরোপে এবং আমেরিকায় ইনভেস্ট করো। কিন্তু দেখেন ওই সমস্ত দেশের সাথে সম্পর্ক একটু ওঠানামা করলেই ওরা তোমার টাকা টুকা খেয়ে ফেলবে, বাজার নিজেই খেয়ে ফেলে। এর বুড়ি বুড়ি প্রমাণ আছে। তোমরা একটু সতর্ক হও, তোমাদের কিছুই টাকা টুকা আমাদের কাছে দিয়ে তাদের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা আরো দৃঢ় করা। এখানে যদি কিছু রাখো তোমাদের টাকায়, তোমরা $800 বিলিয়ন ইউএসএতে ইনভেস্ট করেছো, 800 বিলিয়ন না, আপনার আমার দেশে 8 বিলিয়ন 80 বিলিয়নই করো। এইটা সেফ, আমরা কোনোদিন তোমার এটা বাজার করবো না, করার ক্ষমতা আমাদের থাকবে। স্যার একটা বিরতি নিতে চাই স্যার, বিরতি থেকে ফিরে আপনার কাছে আসছি আবারও। দর্শক বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কথা বলছি আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে, অভ্যন্তরীণ কূটনীতি নিয়েও কথা হচ্ছে। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব এ কে আব্দুল মোমেন। স্যার বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। স্যার মধ্যপ্রাচ্য ইস্যুতে কথা হচ্ছিল, শুধু মধ্যপ্রাচ্য না স্যার, মধ্যপ্রাচ্য বলি, রাশিয়া ইউক্রেন বলি, এই সব ধরনের যত যুদ্ধ পরিস্থিতি কিংবা শান্তি দরকার যেখানে, জাতিসংঘ কি ভূমিকা রাখছে স্যার আপনার কাছে কি মনে হয়? দেখেন, জাতিসংঘ খুব দুর্বল প্রতিষ্ঠান, তার শক্তি নির্ভর করে তার সদস্য রাষ্ট্রের উপর, বিশেষ করে 5 জনের উপর যারা পার্মানেন্ট মেম্বার। এই পার্মানেন্ট মেম্বার যেদিকে চাইবেন সেই দিকেই কাজ হবে। ওখানে তো আপনার 2 পক্ষ, তার ফলে কোনো সলিউশন তারা জাতিসংঘ বকবক করতে পারে এই পর্যন্ত। এই মোরালরা যদি বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ না নেয়, শান্তি আসবে না। আমরা বক্তব্য দিতে পারবো, বিশ্ব জনমত তৈরি করতে পারবো, কিন্তু এই মোরালদের ডিসিশন নিতে হবে। স্যার আমাদের স্যার আমাদের একদম বন্ধুরাষ্ট্র, পার্শ্ববর্তী দেশ ভারতের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে স্যার, এটি কি আসলে আমাদেরও একটু নজরে রাখার? অবশ্যই আমাদের ভারত একটা, আমি প্রায় বলি, একটা পৃথিবীর মধ্যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং একটা পরিপক্ক দেশ। সব দেশে দুর্বলতা আছে, তাদেরও আছে। ডেমোক্রেসি ইজ এন ইভলভিং প্রসেস। ভারতের অনেক বছর ধরে তাদের গণতান্ত্রিক সরকার, এবং সেখানে যে সরকারই আসুক আমরা তাদের গ্রহণ করব। যেটা ভালো দেখার জিনিস বাংলাদেশের লার্নিং, দেখেন ভারতে অপোজিশন আছে, অপোজিশনের এক লিডারকে জেলের মধ্যে ঢুকায় রেখে দিয়েছে, কিন্তু তারা কেউ নির্বাচন বয়কট করে নাই। আর আমাদের দেশে শিক্ষার দরকার, আমাদের দেশের যে রাজনৈতিক অবস্থা, এটা খুবই দুঃখজনক। কারণ আমাদের যারা বিরোধী দল, তারা সরকারকে শত্রু মনে করে। বিরোধী দল সরকারের একটি সাহায্যকারী দল, উভয় দল মিলে দেশের উন্নয়নে সাহায্য করবে। পন্থা এইগুলোর পথ, এইগুলোর ভিন্নতা থাকতে পারে। এই যে বিএনপি আমাদের যে বড় দল, ইলেকশনে আসলো না। দেখেন ইন্ডিয়াতে কংগ্রেস তো ইলেকশনে আসতেছে,
তো আমাদের এই দলের শিক্ষণীয় অনেক কিছু আছে। আমি একেবারে শেষ দিকে রয়েছি। আমাদের আরেকটি প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার, সেনা সদস্য, বিজেপির সদস্য, সীমান্তরক্ষী তারা আমাদের দেশের অভ্যন্তরে চলে আসছে। আবার রোহিঙ্গা সংকট আমাদের একটা দীর্ঘদিন ধরে রয়েছে। স্যার এই বিষয় নিয়ে আপনার কোনো মতামত? এটা খুব জটিল বিষয়, কারণ মায়ানমার রোহিঙ্গাগুলোকে বাঙালি বলে মনে করে, এবং এই যে 12 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে এসেছে, মায়ানমার ওদের নিতে রাজি হয়েছে আফটার ভেরিফিকেশন। আর মায়ানমার তাকে আলোচনার মাধ্যমেই এই লোকগুলো নেওয়ার একমাত্র পথ, কারণ তারা স্যাংশনের মধ্যে আছে, তারা কেউই কোনো পাত্তা টাত্তা দেয় না, কারণ ওখানে মিলিটারি গভর্নমেন্ট সারা জীবন থেকে। তো সুতরাং মায়ানমারের সাথে আমাদের আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানটা করতে হবে। সংসদীয় গণতন্ত্রের কথা বলা হয় সব সময়। আপনি স্যার একটা মন্ত্রণালয়, সংসদের একটা স্থায়ী কমিটির মেম্বার স্যার। আমাদের এই স্থায়ী কমিটিগুলো কতটা কার্যকর স্যার? খুব কার্যকর না। আমি এই কার্যকর করার জন্য একটি প্রস্তাব দিয়েছি, এটা আমার আমেরিকার এক্সপিরিয়েন্সের প্রেক্ষিতে। আমি প্রস্তাব দিয়েছি যে আমাদের দেশের যারা রাষ্ট্রদূত হবেন, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে যে প্রপোজালটা দিবে, মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রপোজালটা সংসদীয় কমিটির কাছে পাঠাবেন। সংসদীয় 3টা নাম পাঠাবেন। সংসদীয় কমিটি কিংবা একটাই পাঠাতে পারেন। সংসদীয় কমিটি ওই ব্যক্তি এর যোগ্য কিনা, তার অতীত ইতিহাস কি, তখন এই কমিটির কাছে যখন আসবে যাচাই বাছাই করে উনার হাত থেকে বদলোক উনি অ্যাপয়েন্টমেন্ট দিবেন না, তখন ভালো লোক ওখানে দিবেন। কারণ আমাদের দেশের দুর্নীতি একটা বড় এবং সব জায়গাতেই দুর্নীতি। জবাবদিহিতার জন্য সংসদীয় কমিটিতে এইগুলো আমি প্রস্তাব রেখেছি। স্যার শেষ করতে হচ্ছে, আজকের মতো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শকদেরও ধন্যবাদ। আর আমি চাই এই জবাবদিহিতা আরও যাতে বাড়ে। জি দর্শক, আজকের মতো বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান এ পর্যন্তই। আগামী দিন আরও একজন বিশিষ্ট অতিথির সঙ্গে দেখা হবে আবারও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।